আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। শুক্রবার মার্কেট বন্ধ। আগামী সপ্তাহের ওয়াচ লিস্ট দিয়ে দিচ্ছি আজকে। যাদের হাতে স্টকগুলো আছে তারা কিছুটা উপকৃত হবেন বলে আশা করি। ইন্ডেক্স নিয়ে কথা বলবো, 6টা স্টক নিয়ে আলোচনা করব। ট্রেডিং স্টক নিয়ে একটা দুইটা ফান্ডামেন্টাল থাকতে পারে। আশা করি পুরোটা সময় আমার সাথে থাকবেন। হোয়াটসঅ্যাপ ফেড গ্রুপে 1 মাসের এন্ট্রি ফি দিয়ে যারা এন্ট্রি নিতে চাচ্ছেন নিতে পারেন। এখানে ফান্ডামেন্টাল স্টক এবং ট্রেডিং স্টক সম্পর্কে ব্যাখ্যা দেওয়া হয়, কীভাবে এন্ট্রি নেওয়া উচিত বা কীভাবে এন্ট্রি নিলে আপনি সুবিধাজনক অবস্থায় থাকবেন। আর যে কোনো স্টকের গুড নিউজ বা ব্যাড নিউজ এই বিষয়গুলো যত দ্রুত সম্ভব আসলে ওই গ্রুপে দিয়ে দেওয়া হয়। কিছুটা হয়তো আপনারা উপকৃত হতে পারেন। অবশ্যই সেটা ফেড গ্রুপ। এর আগেই বলে নিচ্ছি, সতর্কীকরণ, এটি শিক্ষণীয় আলোচনা মাত্র। স্টক আমার কোনো বাইসেল নির্দেশ করে না। নিজ দায়িত্বে বাইসেল সম্পন্ন করবেন। পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ, জেনে শুনে বুঝে বিনিয়োগ করুন। দেখুন, ইন্ডেক্স যেভাবে বাড়তেছে এখন, ঠিক ইন্ডেক্স যেভাবে পড়ছে সেভাবেই বাড়তেছে। এভাবে পড়ছে, এখন এভাবে বাড়তেছে। মধ্যখান দিয়ে যেটা হচ্ছে সেটা হচ্ছে এখানে পড়ার সময় 50% পড়ছে, এখন বাড়ার পরে হয়তো 5-10% বাড়ছে। এরকম মার্কেট আপনারা যারা 1996, 2010 সালে, 8 সালে, 9 সালে মার্কেটে ছিলেন, আপনারা কি কখনো কি এরকম মার্কেট দেখছেন? আমার মনে হয় না এরকম মার্কেট কখনো ছিল। এটা রাশেদ মাকসুদের একটা কারিশমা। এটাই হচ্ছে সংস্কার সেজে সংস্কারের গল্প আমাদেরকে শোনাইছিল গত 1 বছর 10 মাস 1 বছর ধরে। এটা তারই নমুনা যে সংস্কার কাহাকে বলে, কত প্রকার ও কী সেটা আমরা দেখতেছি এখন কি মানে যারা ওই সময় ওনার পক্ষ নিয়ে অনেক বেশি কথা বলছিলেন তারা এখন কি জবাব দিবে? মার্কেটের যারা আমার ভিডিও শুনতেছেন, আমার এখানে অনেকে কমেন্টস করছেন, আমি আপনাদের থেকে আশা করব এখন কি বলবেন। ইন্ডেক্স তো বাড়তেছে, ভলিউমও হচ্ছে। 1000 কোটি টাকা যাদের স্বপ্ন ছিল সে ভলিউমও হলো। ইন্ডেক্সও 700-800 পয়েন্টের মতো বেড়ে গেছে। পোর্টফোলিওর কি হলো? কিছু হয়েছে কি? আশেপাশে দিয়ে কিছু হয়েছে কি? কিছু হয় নাই। আশা করি এগুলো থেকে শিক্ষা নেবেন ভবিষ্যতের দিনগুলোতে কীভাবে চলবেন। শুধু এটুকু বলবো যে ঢাকা স্টক এক্সচেঞ্জের সাথে সম্পর্ক না করে, ইন্ডেক্সের সাথে সম্পর্ক না করে, ভলিউমের সাথে সম্পর্ক না করে ইন্ডিভিজুয়াল স্টকের সাথে সম্পর্ক করুন। তাতে আপনি নিরাপদ জায়গায় থাকবেন। ইন্ডেক্স যেদিকে যাক, এখন আগামী রবিবার ধরে যদি ইন্ডেক্স পড়া আরম্ভ করে, আপনাকে এমন একটা স্টক বেছে নিতে হবে যে হ্যাঁ, এখানে ইন্ডেক্স যদি পড়েও তাতে আমার কোনো সমস্যা হবে না। যাই হোক, সেটা ভিন্ন বিষয়। আমি প্রথম যে স্টকটা নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে উত্তরা ব্যাংক। পুঁজিবাজারে তালিকাভুক্ত যদি 10টা ভালো মানের কোম্পানি থাকে তার মধ্যে অন্যতম একটা। এই স্টকটা নিয়ে আসছে অন্য কারণে, তার ভলিউম পরপর 2 দিন সে বিগ ভলিউম করছে। এটা আমার কাছে খুব পজিটিভ মনে হয়েছে। 15,58,00,000 ভলিউম করছে। এই মুহূর্তে শেয়ারটার প্রাইস 21 টাকা 90 পয়সা। আমি আশা করি এই জায়গাটা হচ্ছে তার একটা পয়েন্ট। এখান থেকে শেয়ারগুলোকে কালেকশন করে নিচে নিয়ে আসা হয়েছে। তার মানে আমি এখান পর্যন্ত কিছুটা আমি তার আশা করতেই পারি। শুধু এই দিক বিবেচনা করে, আর ব্যাংকের ভলিউম খুব বেশি হচ্ছে, এই দিক বিবেচনা করে আমি উত্তরা ব্যাংকে পরপর 2 দিন সে ভলিউম করছে, আমার কাছে স্টকটাকে পজিটিভ মনে হচ্ছে। আর এই স্টকটা এখন যেখানে আছে, যে কোনো পরিস্থিতিতে, ইন্ডেক্সের যে কোনো বা ভলিউমের যে কোনো পরিস্থিতিতে, নেগেটিভ পরিস্থিতিতেও এর খুব বেশি কিছু যায় আসবে না। দ্বিতীয় যে স্টকটা নিয়ে আমি কথা বলবো, স্ট্যান্ডার্ড সিরামিক্স, জেড ক্যাটাগরির স্টক। ভলিউম 1 লাখ করছে, লো ফেডাপের স্টক। এই স্টকটাকে নিয়ে আসার অন্যতম কারণ হচ্ছে স্মার্ট মানি। কেন স্মার্ট মানির কথা বলতেছে? একটা ভলিউম, এখানে কয়েকটা ক্যান্ডেল, এই ক্যান্ডেলগুলোতে কিন্তু বড়রা কিন্তু এন্ট্রি নিয়ে বসে আছে এবং তারা এখানেও 2টা ক্যান্ডেল হয়েছে, এখানে 4টা-5টা লাল ক্যান্ডেল। এই স্টকটা কিন্তু ব্রেক করে এদিকে চলে আসবে এরকম হওয়ার সম্ভাবনা খুবই কম স্ট্যান্ডার্ড সিরামিক্সের। আমি আশা করি এখান থেকে ছোটোখাটো 2-3% একটা গ্যাপ খোঁজা যেতে পারে। তবে সমস্যা যেটা সেটা হচ্ছে, যেহেতু জেড ক্যাটাগরি, টাইমিংয়ের একটা ব্যাপার আছে, এটা আপনারা মাথায় রাখবেন। এরপর যে স্টকটা নিয়ে আমি কথা বলবো, জিপিএস ইস্পাত, ইঞ্জিনিয়ারিং সেক্টরের, 19 টাকা 30 পয়সা প্রাইস, 2,19,00,000 সে ভলিউম করছে। এর ট্রেন্ডটা ভালো, ভলিউম যেভাবে আছে, এখানে একটা বিগ যেহেতু ভলিউম করে ফেলছে, হল্টেড ছিল। এরপর শেয়ারটা কিন্তু আর নিচে চলে আসে না, এর নিচে চলে আসে না, এখান থেকে নিচে যেহেতু চলে আসে না,
এটাকে আমি পজিটিভভাবে দেখতেছি এবং তার ট্রেন্ডটা উপরের দিকে, কিন্তু সাপোর্ট রেসিস্ট্যান্স মোটামুটি উপরের দিকে। তবে নেগেটিভ দিক হচ্ছে এখানে কয়েকটা উইক আছে এগুলো। তারপরও ইন্ডেক্স যদি পজিটিভভাবে প্লে করে, জিপিএস ইস্পাত এখান থেকে ব্রেক করে উপরে চলে যাওয়ার সম্ভাবনা বেশিরভাগই আমি মনে করি। এবং তার ভলিউমও ভালোই একটা ভলিউম ধারাবাহিকতাশীল রক্ষা করেই উপরের দিকে যাচ্ছে জিপিএস ইস্পাত। 2,19,00,000 ভলিউম করছে, 19 টাকা 30 পয়সা প্রাইস। এরপর যে স্টকটা নিয়ে আমি কথা বলবো, অনেক আলোচিত, বিএসএসআরই 47 টাকা 60 পয়সা, 4,79,00,000 ভলিউম করছে এই মুহূর্তে। দেখুন এখানে একটা বিষয় হচ্ছে, সেটা হচ্ছে তার যে ট্রেন্ডটা, ভলিউমের ধারাবাহিকতা, নেগেটিভ ভলিউমের যে ধারাবাহিকতা, সেটা কিন্তু নিচের দিকে, এটা পজিটিভ দিক। এখান থেকে যে কোনো মুহূর্তে আমি স্টকটাকে একটা খুব ভালো একটা সবুজ ক্যান্ডেল দেখতে চাই, খুব ভালো একটা সবুজ ক্যান্ডেল বিএসএসআরিতে আমি দেখতে চাই। 4,79,00,000 ভলিউম করছে, 47 টাকা 60 পয়সা, এবং সে যথেষ্ট পরিমাণ লাল ক্যান্ডেল করছে। এখান থেকে হয়তো সে একটা যদি এরকম একটা ক্যান্ডেল সে করতে পারে, এরকম একটা ক্যান্ডেল অথবা এরকম একটা ক্যান্ডেল যদি সে করে, এরকম একটা ক্যান্ডেল সে করে, এরপরে কিন্তু সে একটা ভালো সবুজ একটা ক্যান্ডেল করবে বলে আমি আশাবাদ ব্যক্ত করি বিএসএসআরে। এরপর যে স্টকটা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে খান ব্রাদার্স, 128 টাকা 50 পয়সা, তার ভলিউম করছে 15,75,00,000। দেখেন 15,75,00,000 ভলিউম করে সে নেগেটিভ করছে। এখন আমার বিষয়টা হচ্ছে কি, আপনি সর্বশেষ ওয়ার্কিং ডেজে ইন্ডেক্স পজিটিভ, ভলিউম অনেক বেশি করছে, কিন্তু খান ব্রাদার্স 15,75,00,000 টাকা ট্রেড করেও সে নেগেটিভ করছে। এটা যুক্তির মধ্যে, হিসেবের মধ্যে আনলে কি পড়ে না। এই সূক্ষ্ম বিষয়গুলোকে আপনাদেরকে অ্যাড্রেস করতে হবে। এগুলো দেখে দেখে আপনাদেরকে আসলে চিন্তা ভাবনা করতে হবে মার্কেটে কী হচ্ছে। মার্কেটে থাকতে হলে দেখুন, আপনি অন্য মার্কেটের বাহিরে অন্য কোনো ব্যবসা করলে আপনি কিন্তু কত কিছু চিন্তা করেন। আপনি একটা স্বর্ণের দোকান দেবেন, চায়ের দোকান দেবেন, জামার দোকান দেবেন, জুতোর দোকান দেবেন, চশমার দোকান দেবেন, সিমেন্ট, রড, বালু, যেই দোকানে দেন না কেন, সর্বপ্রথম চিন্তা করেন চলবে কিনা, বন্ধুবান্ধবদের সাথে আলাপ আলোচনা করেন, পজিশন ঠিক করেন, দোতলায় নেবেন না তিনতলায় নেবেন, কত কিছু চিন্তা করে তারপর একটা আপনি ব্যবসায়িক চিন্তাভাবনা করেন। প্রফিট কী হতে পারে আগেই কিন্তু হিসাব করেন। এখানে যদি আমি ব্যবসা করি, ব্যবসা প্রফিট কেমন থাকতে পারে। একমাত্র পুঁজিবাজারে একটা বিও অ্যাকাউন্ট আছে, টাকা আছে, নীরবে শেয়ার কিনা, কোনো অ্যানালাইসিস বা কোনো কিছু চিন্তাভাবনা না। অ্যানালাইসিস মানে টেকনিক্যাল অ্যানালাইসিস না, ফান্ডামেন্টাল অ্যানালাইসিস অবশ্যই, আমি ওটাই মিন করতেছি। অ্যানালাইসিস করেই আপনাকে নিতে হবে। যেমন এখন ধরুন আপনার আজকে ব্যাডবিসির ইপিএসটা খারাপ আসলো গতকালকে, Q2। এখন যদি Q3ও তার খারাপ আসে, এরপরে কী হবে? এই কোম্পানিটা যদি কোনোভাবে যদি ডিভিডেন্ড যদি কম দেয়, এখন প্রাইস যেখানে আছে সেখান থেকে কোথায় যাবে? এগুলো হচ্ছে অ্যানালাইসিসের বিষয়। আপনাকে এই বিষয়গুলো, ওয়ালটনের কী অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন, কেন হচ্ছে, কী কারণে হচ্ছে, সবই তো ভালো কোম্পানি, তাহলে এমন হচ্ছে কেন, এই যে এমন হচ্ছে কেন, এটাই অ্যানালাইসিস করতে হবে। মনে চাইলেই কারো কথায় বা কারো ইয়েতে শেয়ার কিনে বসে থাকা এটা উচিত না। একটা চিন্তাভাবনা আপনাদেরকে করতেই হবে, করেই তারপর সামনে আগাইতে হবে, তা না হলে ক্ষতিগ্রস্ত আপনিই হবেন। আর আমাদের এখানে আমি দেখেছি, আমি খান ব্রাদার্স নিয়ে বলতেছি, আমাদের এখানে আমি দেখেছি ট্রেডারদেরকে, যারা হাউজে চাকরি করে তাদেরকে জিজ্ঞেস করে শেয়ার কেনেন। ভাই, আপনি যদি তাদেরকে জিজ্ঞেস করে শেয়ার কেনেন, তাহলে ওই লোক তো চাকরি করতো না, তারও যে হাউজে চাকরি করে তারাও কিন্তু 10-15 লাখ 20 লাখ টাকা অ্যারেঞ্জ করার ক্ষমতা আছে। সে তো তাহলে ট্রেড করে, যেভাবে ট্রেড হয় আমাদের মার্কেটে, 1 বছরে সে 15 লাখ টাকাকে 2 কোটি টাকা বানায় ফেলতো, যদি সে এতই ট্রেড বুঝতো। সে সারাক্ষণ তো ট্রেডের মধ্যে থাকে, সারাক্ষণ তো মার্কেটের মধ্যে থাকে, সারাক্ষণ তার দেন জ্ঞান, চাকরি, রুজি সব কিছু এক জায়গায়। তো সে চাকরি করতেছে কেন? আমি কেন তাকে জিজ্ঞেস করে শেয়ার কিনতে হবে? আমাকে জেনে শুনে বুঝে তারপর ঢুকতে হবে। এটা হচ্ছে বাস্তবতা। যাই হোক, খান ব্রাদার্স নিয়ে আমি যেটা বলবো সেটা হচ্ছে পজিটিভ ক্যান্ডেল। এখান থেকে এর আগেও সে প্রাইজ আপ করছে এবং এখান থেকে সে একটা প্রাইজ আপ করার সম্ভাবনা আছে বলে আমি মনে করি। হ্যাঁ, একটা দুইটা ক্যান্ডেল সে সবুজ লাল করতে পারে, কিন্তু শেয়ার এখানে ফেরত আসার সম্ভাবনা কম। এখান থেকে সে উপরে যাওয়ারই সম্ভাবনা বেশি। খান ব্রাদার্স অনেক আলোচিত এবং সম্ভবত খান ব্রাদার্স DSC 30-তে আছে। এরপর সর্বশেষ আমি যে স্টকটা নিয়ে আসছি সেটা হচ্ছে রবি, 26 টাকা 80 পয়সা, 12,91,00,000 ট্রানজ্যাকশান করছে সে সর্বশেষ ওয়ার্কিং ডেজে। বিগ পেইড আপের একটা স্টক। এই স্টকগুলোতে মার্কেট যদি অনেক বেশি পরিমাণে ভলিউম, 1,500-2,000 কোটি টাকার ভলিউম হয়, তখন গিয়ে এই স্টকগুলো ভালো করে। এছাড়া আসলে এই স্টকগুলো
চিন্তা ভাবনা করা উচিত বলে আমি মনে করি না। তবে এটা ট্রেনটা এই মুহূর্তে উপরের দিকে আছে, সে উপরের দিকে যাচ্ছে আস্তে আস্তে। যদিও অস্বাভাবিক ভলিউম পড়ছে সর্বশেষ ওয়ার্কিং ডেজে, একটু কারেকশন হতে পারে। তারপর তার Q2 দিয়েছে কিনা আমার এই মুহূর্তে মাথায় নেই। যদি Q2 পজিটিভ আসে, হয় Q2 পজিটিভ হচ্ছে এই কারণে সে উপরে যাচ্ছে, আর না হয় Q2 পজিটিভ আসবে এই জন্য সে উপরে যাচ্ছে। একটা স্টকের কিন্তু বোঝা যায়, বেশিরভাগ ক্ষেত্রে দুইটা কারণে দাম বাড়ে। যদি ইপিএস খারাপ আসে তখন একটা কারণে দাম বাড়তে পারে ধরিয়ে দেওয়ার জন্য, আর যদি ইপিএস ভালো আসে তখন কিন্তু সে দাম বাড়ে। দুই সেটটা আপনাকে মাথায় রাখতে হবে। এখানে আসলে প্রত্যেকে যে রবি বিগ ফিড অ্যাপের একটা স্টক 12,91,00,000 টাকা, খুব বেশি কি পরিবর্তন হয়েছে? খুব বেশি পরিবর্তন হয় নাই। হ্যাঁ, একটা বিষয়, এই রবি শেয়ার বা এরকম ব্যাংকের মতো যে শেয়ারগুলো এখন ভলিউম আপনারা দেখতেছেন, এটার একটা পজিটিভ দিক হচ্ছে বড়রা এখন মার্কেটে আস্তে আস্তে ইন করতেছে। সেটা রাজনৈতিক প্রেক্ষাপট হোক, বা আমাদের রিজার্ভ হোক, বা আমাদের ডলারের বিষয়টা হোক, কলমানি রেট হোক, যাই হোক, সঞ্চয়পত্রের সুদের হার কমে যাওয়া, যে কোনো কারণে হোক, এই বিষয়গুলোকে নিয়ে মার্কেটে আস্তে আস্তে বড়রা ইন করতেছে। এটা পজিটিভ দিক। কিন্তু এটা কখনো ভাবিয়েন না যে বড়রা এখানে মার্কেটে আসতেছে আপনাকে সুবিধা দিবে, আপনি প্রফিট করবেন, আমি প্রফিট করব, মার্কেট থেকে বেরোবো, তাদের মাথার উপরে কাঁঠাল ভেঙে খাবো, আর তারা বসে বসে চুপচাপ থাকবে, এটা মনে করার কোনো কারণ নাই। এই পৃথিবীটা খুবই স্বার্থের। তারা মার্কেটে আসছে তারা প্রফিট করার জন্য, আপনাকে প্রফিট দেওয়ার জন্য না। সুতরাং ক্যালকুলেশন করে মার্কেটে থাকতে হবে। এই যে আমি আমার কথা বলি, আমি যে ভিডিও করতেছি, আমি কিন্তু এখান থেকে একটা টাকা পাই ইউটিউব এবং ফেসবুক থেকে। আপনারা যে আমার ভিডিও শুনতেছেন, আপনারা শুনতেছেন এখান থেকে কোনো একটা কিছু পেয়ে কোনো একটা স্টক ক্যান্টিনে কিছু প্রফিট করা যায় কিনা। আমার স্বার্থ একরকম, আপনার স্বার্থ আর একরকম। এটা হচ্ছে রিয়েল বাস্তবতা। ভালোবাসা থাকবে, ভালোবাসা সেটা আবেগের বিষয়, কিন্তু বাস্তবতা হচ্ছে এটাকে মেনে নিয়েই বড়রা এই মার্কেটে আসতেছে। সেটা আপনাকে বা আমাকে টাকা দিয়ে দিবে এই জন্য না, আপনাকেই অ্যানালাইসিস করে বের করতে হবে আপনি কোথায় থাকলে। ইন্ডেক্স পড়লেও, ভলিউম কমলেও, 250 কোটি টাকার ভলিউম হলো, ইন্ডেক্স 4,000 চলে আসলেও আপনি আপনার জায়গায় ঠিক থাকবেন। ওই রকম স্টক আমি বারবারই আপনাদেরকে বলি যে আপনারা পুঁজিবাজারের ইন্ডেক্সের সাথে আর ভলিউমের সাথে, ঢাকা স্টক এক্সচেঞ্জের সাথে সম্পর্ক করেন না, প্রেম করেন না। আপনারা কোম্পানির সাথে প্রেম করেন। কোম্পানি আপনাকে কী দিচ্ছে, ডিভিডেন্ড কী দেয়, তাহলে ডিভিডেন্ড যদি আপনি ক্যালকুলেশন করতে পারেন আর প্রাইস ক্যালকুলেশন করতে পারেন, আপনি কখনোই এই মার্কেটে আপনি ক্ষতিগ্রস্ত হবেন না। এই মার্কেট আপনাকে ভালো কিছু দেবে যদি আপনি এই দুটো বিষয় খুব ভালোভাবে অ্যানালাইসিস করতে পারেন। ডিভিডেন্ড খাওয়ার জন্য আমি বলছি না, ডিভিডেন্ড হচ্ছে আপনাকে রক্ষা করবে। যখন মার্কেট অনেক বেশি নিচের দিকে চলে আসে, অনেক কখন আসবে এটা কি কেউ বলতে পারে? রবিবারও তো মার্কেট অনেক কমে যেতে পারে, 50-60 পয়েন্ট, 70 পয়েন্ট, 100 পয়েন্টে তো মাইনাস হতে পারে না। এটা কি কেউ জানে না। হ্যাঁ, হতে পারে, অনেক কিছু হতে পারে, কিন্তু হলেও যাতে আপনি আপনার জায়গায় টিকে থাকেন, আপনাকে ওটা অ্যানালাইসিস করতে হবে। যেই ইন্ডেক্স যেদিকে যাক আমার পোর্টফোলিও যাতে ক্ষতিগ্রস্ত না হয়, আপনাকে এটা বুঝতে হবে। ওটা অ্যানালাইসিস করে আপনাকে মার্কেটে টিকে থাকতে হবে। আশা করি আমার কথাটা বুঝতে পারছেন। আমি এই 6টা স্টক নিয়ে, প্রত্যেকটা স্টক ফান্ডামেন্টাল, শুধু উত্তরা ব্যাংক ছাড়া আমি রবিকে ফান্ডামেন্টাল, উত্তরা ব্যাংক, এই 6টা স্টক ট্রেডিং স্টক, এর মধ্যে ফান্ডামেন্টাল হচ্ছে উত্তরা ব্যাংক, রবিকেও আমি ট্রেডিং স্টক হিসেবে বিবেচনা করব। এই প্রত্যেকটা কথা আমার ভালো হবে যখন ইন্ডেক্স পজিটিভ থাকবে, হয়তো তখন এই স্টকগুলো পজিটিভলি মুভ করবে, ইন্ডেক্স যখন পজিটিভভাবে উপরের দিকে যাবে। আশা করি আপনারা যাদের হাতে স্টকগুলো আছে তারা কিছুটা উপকৃত হতে পারেন। স্টক সাজেশন এবং পোর্টফোলিও ম্যানেজ করার জন্য ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ ফিড গ্রুপ আপনারা জয়েন করবেন। আমি আবারও স্মরণ করে দিতে চাই সতর্কীকরণ, এটা একটি শিক্ষণীয় আলোচনা মাত্র। স্টক আমার কোনো বাইসেল নির্দেশ করে না, নিজ দায়িত্বে বাইসেল সম্পন্ন করবেন। পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ, জেনে শুনে বুঝে বিনিয়োগ করুন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।